সাধারণ বিষয়, কিন্তু একটু আগের ঘটনা। আমি ফিরছি কৃষ্ণনগর কেন্দ্রে, ফিরতে আমাকে হচ্ছে মহুয়া মৈত্র বলেছিলেন যে একেবারে প্রতিশোধ নেবে। তিনবার নরেন্দ্র মোদী দুবার গিয়েছেন সম্ভবত, তোমার মনে থাকবে, এবং উনি সংসদে প্রথম ভাষণেই বললেন যে মোদীজি শুনে যান, আমার কেন্দ্রে আপনি 2-3 বার গিয়েছিলেন, রেজাল্ট কি হলো। এবং নরেন্দ্র মোদী সবার স্থান ত্যাগ করেন এবং সেই সময় কর্ণপাত করেননি তার কথা। কিভাবে বিধলেন, বলছে দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা হচ্ছিল, সেই চেষ্টা মানুষ রুখে দিয়েছে। যারা মা কালীকে মদ মাংস খায় বলে বেরিয়েছে, তারা আজকে হঠাৎ করে যদি এখন দ্রৌপদীর বস্ত্রহরণের কথা বলে, তাহলে সেটা হাস্যকর ছাড়া অন্য কিছু নয়। যে দলের বিধায়ক বলে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, যারা এখানে মধ্যযুগীয় বর্বর সারিয়া আইনে দাঁড়িয়ে একজন মহিলাকে প্রকাশ্যে মারধর করে, রিপিটেড অফেন্ডার, এবং তাকে সেখানকার বিধায়ক সেটাকে জাস্টিফাই করে যে মুসলিম রাষ্ট্রে এগুলো হয়, তাই এগুলো আমাদেরকে মেনে নিতে হবে, সেখানে দাঁড়িয়ে মহুয়া মৈত্রের সমস্ত কথার কোনো মূল্য নেই। প্রধানমন্ত্রী অবশ্যই দাঁড়িয়ে শুনতেন যদি মহুয়া মৈত্র কৃষ্ণনগর নিয়ে কথা বলতেন। তিনি গতকালও যখন উঠে দাঁড়িয়ে কথা বলেছেন, তার এন্টায়ার বক্তব্যের মধ্যে কৃষ্ণনগর কোথাও ছিল না। কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল ছিল না। তাকে কিভাবে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায়, পাটকে কিভাবে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায়, বেতুয়া ডহরি ফরেস্ট রিজার্ভ সেখানটাকে ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিভাবে করা যায়, নবদ্বীপ, কৃষ্ণনগর, বেতুয়া ডহরি ট্যুরিজম করিডোর কিভাবে করা যায়, পলাশীর চিনির মিল কিভাবে খোলা যায়, উত্তরবঙ্গ এবং নদিয়ার আখ, ভারত বিখ্যাত আখ চাষ ছিল, সেই আখের চাষকে কিভাবে আবার করে দাঁড় করানো যায়, নদিয়ার হরিণঘাটা নিয়ে তিনি একটি শব্দ ব্যবহার করেন। তো এখানে দাঁড়িয়ে মহুয়া মৈত্রের এই ধরনের কথা সম্পূর্ণ অযৌক্তিক এবং হাস্যকর অর্বাচীন। আপনি ভোটের দিন নিশ্চয়ই মনে আছে টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে কাউন্টিং হলে আমি তেহট্ট এবং পলাশীপাড়ার কাউন্টিং বন্ধ করিয়ে দিয়েছিলাম, কারণ মেশিনগুলোতে কোনো পলিটিক্যাল পার্টির কোনো পোলিং এজেন্টের সই ছিল না ভোটের দিনকে যারা উপস্থিত থাকবে। আবারও বলছি, তৃণমূলের কথা অনুসারে আমি মেনে নিলাম বিজেপি কোথাও পোলিং এজেন্ট দিতে পারেনি, গোটা পলাশীপাড়ায় তৃণমূল তো দিয়েছিল, তাহলে তৃণমূলের পোলিং এজেন্টের সই ছিল না কেন? রাত্রির 8টার মধ্যে সমস্ত তেহট্টের প্যাক আপ হয়ে যাওয়ার পরে মেশিন পরের দিনকে দুপুর 2টোর সময় কৃষ্ণনগর কাউন্টিং সেন্টারে কিভাবে ঢুকলো, কেন ঢুকলো? রাজীব শেখ, মিঠু শেখ, জুবের, জব্বার, রিপিটেড অফেন্ডার যারা কৃষ্ণনগর লোকসভার, যাদেরকে ইলেকশন কমিশনে বারবার অনুরোধ করা হয়েছিল তুলে নেওয়ার জন্য, অ্যারেস্ট করার জন্য, তাদেরকে কেন ইলেকশন কমিশন করেনি? ভোটের দিনকেই বলে দিয়েছিলাম মেশিনের গন্ডগোল হয়েছে, অদল হয়েছে। ভাই, মহুয়া মৈত্রের এই জিতটা মহুয়া মৈত্রের জিত নয়। আপনি ওখানে দাঁড়িয়ে এই মুহূর্তে গিয়ে মুসলমান অধ্যুষিত কালীগঞ্জে যান, নাকাশিপাড়ার বীরকুমারীতে যান, মুসলমানরা ভোট দিতে পারেনি। তৃণমূল মুসলমানকে আটকেছে ভোট দেওয়ার হাত থেকে, তাদের ভোটে ছাপ্পা করেছে। মাত্র 56,000 ভোটে লিড পেয়েছে, যেখানে লক্ষ লক্ষ ভোটে এক সময় তারা জিতত। এই জিত মহুয়া মৈত্রের জিত নয়। আর্মি নামিয়ে ভোট করলে মহুয়া মৈত্র ঠিক 56,000 ভোটে হারতেন না। না, একেবারেই তাই। হয়তো এরকমটা হতে পারে যে শুধু নরেন্দ্র মোদীকে আক্রমণ করার জন্য উনি পার্লামেন্টে বলেছেন, সেটাও ঠিক আছে, কিন্তু আপনি যে গঠনমূলক দিকগুলো বলছেন সেগুলো তো একটা বিষয়। কিন্তু এই যে গোটা ঘটনা, ভোটের চক্র এবং মেশিন, সেটা তো দেখা উচিত ছিল সেন্ট্রাল চিফ ইলেকশনের যে কমিশনকে। সেই কমিশন কি করছিল? তাদের দায়িত্ব বাড়তি নিতে হতো, যেহেতু রাজ্যটা পশ্চিমবঙ্গ। অবশ্যই আমরা বারবার করে বলেছিলাম কেন ইলেকশন কমিশন, যিনি মাথা হয়ে এখানে এসেছিলেন পশ্চিমবঙ্গে, তার সঙ্গে কি হয়েছে সেটা তো আমরা জানি না। একেবারেই বাড়তি দায়িত্বের কথা থাকবে। চোপড়ায় আমরা দেখলাম একদম মধ্যযুগীয় বর্বরতা, একেবারে এক গোছা লাঠি হাতে একটি মহিলাকে ওইভাবে রাস্তায় ফেলে। আমি বলছিলাম মধ্যযুগীয় বর্বরতার অনেক নিদর্শন এ পর্যন্ত আমরা পেয়েছি, এটি কি আরো একটা সেই মুকুটে পালক লাগবে? মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন এটা নতুন কোনো কিছু নয়। 1925 সালে অখণ্ডবঙ্গে পাবনা থেকে আরম্ভ করে, রাজশাহী থেকে আরম্ভ করে প্রতিটা জেলায় জেলায় যে ঘটনা বারংবার বছরের পর বছর, দিনের পর দিন হয়েছে, যার কারণ 1926-এর
ভয়াবহ হিন্দু ম্যাসাকার 1930, 1935 এই সমস্ত হিন্দু ম্যাসাকারগুলো অখণ্ড বঙ্গভূমিতে হয়েছে। এবং এক্ষুনি একটি বই আমি পড়ছিলাম, তার মধ্যে বিভিন্ন লোকের দেওয়া বক্তব্য, আমি চাইলে বইটা আপনাকে দিয়েও দিতে পারি। সেই একই ঘটনা একদম হুবহু এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে, এখনকার দিনে এই ছোট ফোনটার দৌলতে, ভিডিও করে দেওয়ার দৌলতে এগুলো আজকে ছড়াচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে। এটা নতুন কোনো ঘটনা নয়। যদি ঘটনা ঘটতো তাহলে 2010 সালে দেগঙ্গার দাঙ্গায় হাজি নুরুল, কংগ্রেসের তখন এমএলএ, আজকে তৃণমূলের এমপি বসিরহাট থেকে, হাজি নুরুলের নেতৃত্বে তার চেলাদের দৌড়াতে 200 ঘর হিন্দু ঘর ছাড়া হতো না দেগঙ্গাতে, তাদের দোকান পাট সবকিছু লুট হতো না। এক্ষুনি বারাসত থেকে নেমে আপনি কার্তিকপুর, সন্ডালিয়া ওই চত্বরে খোঁজ নিন কি হয়েছিল না হয়েছিল 2010-এ। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মুখটা বন্ধ করে বসেছিলেন, সাহস হয়নি তার হাজি নুরুলকে 2010 সালে গ্রেপ্তার করতে। 90-এর দশকে একা মুর্শিদাবাদ জেলার বামুনাবাদ, নসিপুর হল্ট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যে ভয়াবহ কাশিমবাজার ভয়ঙ্কর দাঙ্গাগুলো হয়েছিল, হিন্দু ম্যাসাকার হয়েছিল, জ্যোতিবাবু অ্যাকশন নিতে পারেননি। পাট সার্কাসের মোড়ে 92 সালে হিন্দুর মিষ্টির দোকান, বিখ্যাত মিষ্টির দোকান ভাঙচুর করে লাট করে দেওয়া হয়েছিল। সেই সময় যে সমস্ত ওসিরা দায়িত্বে ছিলেন তারা এখন রিটায়ার করেছেন, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন ঘটনা কি ঘটেছিল। আমরা তো পরিষ্কার একটা কথাই বলবো যে শাসক না চাইলে মিথ্যা কথা বলে। যদি বলে তাহলে পরে তার মানে বামেরা চেয়েছিল বলে মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছিল, তাই জন্য পাট সার্কাসের বস্তি জ্বলেছিল, বামেরা চেয়েছিল বলে। এটা মিথ্যা কথা বলে, গোয়েবলস প্রপাগান্ডা। বামেরা চেয়েছিল বলে তাহলে তার জন্য আজকে কবিতীর্থ, একদা কবিতীর্থ বিধানসভা, আজকের কলকাতা পর্যার অংশ, তার 134 নম্বর ওয়ার্ড, 90-এর দশকে 400 ঘর হিন্দু, 20 ঘর হিন্দুতে নেমে আসতো না। গোটা কলকাতা পোর্ট মুসলমান মেজরিটি হয়ে গেছে, কসবা মুসলমান মেজরিটি হওয়ার দিকে, বালিগঞ্জ 75% মুসলমান হয়ে গেছে, মল্লিকপুর, সোনারপুর উত্তর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম সমস্ত মুসলমান মেজরিটি হয়েছে। 4 ঘাট দিয়ে কলকাতাকে মুসলমান ঘিরে ফেলেছে। ভবানীপুরের 79 নম্বর ওয়ার্ড সমস্ত মুসলমান মেজরিটি ওয়ার্ড হয়ে গেছে। এইভাবে কলকাতাকে ঘিরে ধরা, প্রত্যেকটা হাইওয়ে, প্রত্যেকটা বড় বড় রাস্তার মোড় যাতে ব্লক করে দেওয়া যায়, তার দুটো ধার মুসলমানদের দখল। এটা বামেদের আমল থেকে শুরু হয়েছে, আর জামাই আদরটা মমতা ব্যানার্জি করে গেছে। ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে বামেরা, তাকে লালন পালন করে বিশাল দৈত্যে আজকে মমতা ব্যানার্জি পরিণত করছে। এর ফল মমতা ব্যানার্জির সঙ্গে দুঃখের বিষয় পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুকে আপনাকেও ভোগ করতে হবে, আপনার ক্যামেরাম্যানকেও ভোগ করতে হবে, আমাকেও ভোগ করতে হবে। যারা শুনছেন, যারা দর্শক, যাদের পদবী ঘোষ, বোস, গুহ, মিত্র, দত্ত, মৈত্র, বাগচি, সান্যাল, বাদুড়ি, লাহিড়ী, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, ঘোষাল, গাঙ্গুলি, দে, সরকার, রায়, চক্রবর্তী, রায়চৌধুরী, দাস, গড়ুই, গড়াই, সবাইকে ভোগ করতে হবে। আমরা একেবারে যেমনটা দেখলাম যে পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধী বললেন পুরো সমাজ হিন্দু নয়, নরেন্দ্র মোদী পুরোটা হিন্দু নয়, কিরকম একটা গোলমেলে ব্যাপার লাগলো আমাদের। আমরা একেবারে পার্লামেন্টের বক্তব্যটার সঙ্গে কি বক্তব্য থাকবে ভারতীয় জনতা পার্টি? যার বাবার পদবী খান আর যার মায়ের পদবী মাইনো, তার পদবী গান্ধী কি করে হয়? এই ফার্জি গান্ধী হওয়ার কি উপায়টা আছে, এই উপায়টা যিনি বলে দেন তাহলেই বোঝা যাবে যে বাপের কুলেও হিন্দু নয়, মায়ের কুলেও হিন্দু নয়, তার থেকে তো সার্টিফিকেট নেব না কে হিন্দু আর কে হিন্দু নয়। যাকে আজকে পৈতে, জামার উপর পৈতে পড়ে নিজেকে দত্তাত্রেয় গোত্রীয় ব্রাহ্মণ বলে পরিচয় দিতে হচ্ছে, তার কাছ থেকে তো সার্টিফিকেট নেব না কে হিন্দু আর কে অহিন্দু নয়। আজকে দাঁড়িয়ে যার মায়ের, যার বাবার দাদামশাই বলেছিল আই এম অনলি আ হিন্দু বাই অ্যাক্সিডেন্ট অফ বার্থ, তার কাছ থেকে সার্টিফিকেট নেব না। যার বাবার দাদামশাই বলেছিলেন क्या है उस बंगाल में फेंक दो उस बंगाल को, যিনি বলেছিলেন वहां तो एक घास का तिनका भी नहीं उगता, আকসাই চীন, फेंक दो उसको, তার কাছ থেকে তো সার্টিফিকেট নেব না। যারা বালুচিস্তানকে ভারতবর্ষের মধ্যে বিলয় হতে দিলেন না, খান আব্দুল গাফার খান কাঁদতে কাঁদতে উত্তর পশ্চিম সীমান্ত রাজ্যে চলে গেলেন,
ইউ হ্যাভ লেফট আস ইন দ্য হ্যান্ডস অফ সাম উলভস বলে পণ্ডিত নেহরুর দিকে আঙুল তুলে দিয়ে বেরিয়ে গেছিলেন। যে সুচেতা মজুমদার কৃপালিনী পার্লামেন্টে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মারা যাওয়ার পরে পরিষ্কার বলেছিলেন, অবশেষে সাদা হাতিটিকে আপনারা কাদায় ফেলে মেরে ফেলতে সক্ষম হলেন তাহলে। এবং কাটজুর সঙ্গে তার পার্লামেন্টে ওই ভয়ঙ্কর বক্তব্য, তার বাগবিদণ্ডা, কংগ্রেসের এমপি সুচেতা কৃপালিনী, কংগ্রেসের এমপি কাটজু। কোন বিজেপি আরএসএস কেউ তখন দূর দূরান্তে চিনে নেই। তাহলে সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর থেকে এই সমস্ত সার্টিফিকেট নেব না। রাহুল গান্ধী শিবকে কোট করছেন, শিব পুরাণের কোথায় লেখা আছে যে শিব বলেছেন? আমার ধর্মে পরিষ্কার ভাষায় বলেছে অহিংসা পরমো ধর্মা। কিন্তু তার পরের লাইনটা রাহুল গান্ধী পড়েননি, কারণ গান্ধীজি পরের লাইনটা বলে যাননি, ধর্ম হিংসা তথৈব চ। প্রত্যেক মহালয়ার দিন উষা লগ্নে যখন অল ইন্ডিয়া রেডিওতে নারায়ণী স্তুতির ঝংকার মহিষাসুর মর্দিনী বাজে, তখন সেই স্তোত্রে দেবী ভাগবতে পরিষ্কার ভাষায় বলছে, মহাবলে মহোৎসাহে মহাভয় বিনাশিনী ত্রাহিমাং দেবী দুষ্প্রেক্ষে শত্রুনাং ভয়বর্ধিনী। মহাবল মহা উৎসাহ প্রদান করুন হে দেবী, যার দ্বারা আমি শত্রুর মনে ভয় সঞ্চার করতে পারি। আমার প্রত্যেকটা দেবী দেবতার হাতে অস্ত্র থাকে, ওটা খেলনা অস্ত্র দেখানোর জন্য নয়। মহাদেব তার ত্রিশূল মা দুর্গার হাতে তুলে দিয়েছিলেন মহিষাসুরকে বধ করার জন্য, যে দুর্গা পুজো আমরা করি। মহাদেব সুদর্শন চক্র প্রদান করেছিলেন ভগবান বিষ্ণুকে শত্রুকে ধ্বংস করার জন্য। মহাদেব তার ত্রিশূল দিয়ে কার্তিককে সাহায্য করেছিলেন তারকাসুরকে বধ করার জন্য। তিনি ত্রিপুর বধ করেছিলেন, তিনি জলন্ধরের হত্যা করেছিলেন সেই ত্রিশূল দিয়ে। তাহলে দেবতাদের অস্ত্র সাজানোর জন্য থাকে না। বজ্র কেন ইন্দ্রের হাতে, মা কালীর হাতে খড়গ কেন? কেন চণ্ডীতে বলা হয় শঙ্খিনী চক্রিনী গদিনী শূলিনী ঘোড়া মুন্ডুরি চাপড়ি বানা? কেন তার কাছে শক্তির চাওয়া হয় মা দুর্গার কাছে? প্রত্যেকটা ধর্মে, হিন্দু ধর্মের মধ্যে পরিষ্কার ভাষায় যদি না থাকতো তাহলে শিবাজী মহারাজ কি করছিলেন, কার সাথে লড়ছিলেন? প্রতাপাদিত্য কার সাথে লড়েছিলেন? যশোরাধিপতি প্রতাপাদিত্য কার সঙ্গে লড়েছিলেন? লাচিত বরফুকান কার সঙ্গে লড়েছিলেন? রাজা হিমু কার সঙ্গে লড়েছিলেন? নায়িকা দেবী কার সঙ্গে লড়লেন? সুহেল দেব কার সঙ্গে লড়লেন? পৃথ্বীরাজ চৌহান কার সঙ্গে লড়লেন? মহারাজা জয়পাল হিন্দু শাহী রাজ্য গান্ধার কার সাথে লড়েছিলেন? তার জবাব দিই, এই চারানার মূর্খ মিথ্যেবাদী যারা পরিবারের নিজেদেরকে কেমব্রিজ ইউনিভার্সিটির পাস আউট বলে বলে তার এফিডেভিট দিয়ে তারপরে বলেছেন ইট ওয়াজ আ প্রিন্টিং মিস্টেক, এই মিথ্যেবাদী এর কাছ থেকে শিখবো যে আলু একদিক দিয়ে ঢুকি আরেক দিক দিয়ে সোনা বার করছে। সেই হিন্দু ধর্ম সম্বন্ধে জ্ঞান দেবে, লেকচার দেবে এই মমতা ব্যানার্জির এই কুচো সুচো ভুইত নুই সাদা সুচ্ছুত মন্ত্রের মতন। একেবারেই আমার শেষ প্রসঙ্গ থাকবে আজকে বাংলা পক্ষ। নেতা গর্গ চট্টোপাধ্যায় বারবারই আক্রমণ করে এবং তিনি পরিষ্কার বলেন, কোনো জায়গায় আমরা ভারতীয় জনতা পার্টি ব্যতি রেখে অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে বারণ করেন। ভারতীয় জনতা পার্টি কেন, এই প্রসঙ্গে আমরা প্রশ্ন করেছিলাম। তিনিও সেই তৃণমূলের একই ধারা রয়েছে তার, তিনি বলছেন বাংলা বিরোধী। এই বাংলা বিরোধীদের বাংলায় কোনো জায়গা নেই। দেখুন, ওরা তৃণমূলের বি টিম, বাংলা পক্ষ জামাত পক্ষ একই। বাংলা পক্ষ বলে আলাদা কোনো দল নেই, ওটা তৃণমূলেরই একটা আলাদা নাম, যাকে তৃণমূলের সভায় দেখতে পাওয়া যায় যে দলের নেতাকে। শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি বাংলা বিরোধী না, এবার তো তন্ময় ভট্টাচার্যের সভাতেও গর্গ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। ও সে যেখানেই উপস্থিত থাকুক না কেন, ওরা 21শে জুলাইতে এখন বলার পরে এখন চাপ খেয়েছে বলে এখন থাকছে। যাতে বামপন্থী করে তৃণমূল, তো এ ধরনের দোঁয়াশলা লোকেদের সঙ্গে তো কোনো থেকে লাভ নেই। তাকে ভোট দেওয়ার কথা বলছে। শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি হচ্ছে বাংলা বিরোধী, আর পরপর করে কলমা পড়া আর নীল সাদা সুচ্যুত কালো কুচো সুচো ভুইতো বলা মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার লোক। এমজি রোড, ধর্মতলা, খিদিরপুর, এগুলো সাহস তো হয়নি। গড়িয়াহাটের 68 নম্বর ওয়ার্ডের ফুটপাতে যে মুসলমান হকারগুলো বসে আছে সেগুলোকে তোলার তো সাহস হয়নি।
সেগুলো তো এখনো আছে। না না, হকার প্রসঙ্গে বলতে গেলেই কিন্তু বলতে হবে যে মুখ্যমন্ত্রী পরিষ্কার একদম সহানুভূতিশীল, সরকারের পক্ষ থেকে যেরকমটা বলছেন যে হকারদের পুনর্বাসন ড্যামেজ কন্ট্রোল করেছে অন্য জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ড্যামেজ কন্ট্রোল করেছেন, এর বাইরে আর কিচ্ছু নয়। মমতা ব্যানার্জির দুটো দাঁত আছে, একটা দেখানোর একটা চেবানোর, হাতির মতো। উনি প্রথম দিনকে দেখানোর দাঁতটা দেখিয়ে দিন, চেবানোর দাঁতটা দেখিয়ে দিয়েছিলেন, তারপরের দিনকে দেখানোর দাঁতটা দেখিয়েছেন। 1 মাস সময় কোনো সময়, কারণ মানুষের ইয়ে পড়েছে বলে বাঙালিদেরকে তুলে দিচ্ছে। কৃষ্ণনগরে কে অবাঙালি আছে মশাই? কে অবাঙালি ইয়ে আছে? ওই কৃষ্ণনগর নিয়ে কথা বলতে দেখিনি তো গর্বকে। কৃষ্ণনগরে যাক কি বলুক, সব কটা হকার তো বাঙালি হকার, ওগুলোকে তুলে দিয়েছে। গড়িয়াহাটের মুসলমান হকারগুলোকে তোলার কথা বলুক তো। অবাঙালি অবাঙালি করে যাচ্ছে, এদের উদ্দেশ্যটা এটাই। কারণ বাংলাকে, পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুকে কিভাবে মাইনরিটি বানানো যায়, এরা এই এজেন্ডায় আছে। অবাঙালি আছে বলে এখনো হিন্দু পশ্চিমবঙ্গে মেজরিটি আছে। অবাঙালি যদি চলে যায় তাহলে বাঙালি হিন্দু পশ্চিমবঙ্গে মাইনরিটি হয়ে যাবে। বাংলার রাজ্য, বাংলার চাকরি, বাংলার সমস্ত কিছুতে বাঙালিদের অধিকার থাকবে, এই দাবি নিয়েই তো অ্যাকচুয়ালি বাংলা পক্ষ লড়ছে। ওলা উবের ড্রাইভার আপনি এক্ষুনি বুক করুন তো, আপনি দেখুন তো কটা আপনি বাঙালি পাবেন, মানে হিন্দু পাবেন, আর কটা মুসলমান পাবেন। আপনি আরবান ক্লাব থেকে আরম্ভ করে এই সমস্ত অ্যাপে আপনি বাড়ির প্লাম্বার, কার্পেন্টার এদেরকে ডাকুন তো। কলকাতা শহরে তো এটাই করা হয়, আর এখন তো আর পাওয়া যায় না। তাদের ডাকুন তো, কটা মুসলমান কটা হিন্দু দেখুন তো, কটা জমাদার হিন্দু কটা জমাদার মুসলমান, যারা এসে টয়লেট ক্লিন করে দিয়ে যাবে, কিচেন ক্লিন করে দিয়ে যাবে। যারা কলকাতা শহরে থাকে তারা এইভাবেই ক্লিন করে। গ্রামের গঞ্জের কথা আলাদা, কলকাতা হাতের বাইরে। আপনি যে বাজারগুলোতে চলে যান, ফলের বাজার কার হাতে আছে? হিন্দুর হাতে আছে না মুসলমানের হাতে আছে? পাঁঠার মাংস কার হাতে আছে? পাঁঠার মাংসের পুরো এন্টার মার্কেট চলে গেছে মুসলমানের হাতে। ফার্নিচার মার্কেট, এন্টার মার্কেট চলে গেছে মুসলমানের হাতে, হিন্দুর হাতে তো নেই। এক্ষুনি পড়ছিলাম এই ঘটনা 1930 সালেও পূর্ববঙ্গে লোকে চিৎকার করে করে বলছে, ঠিক যেভাবে আমি বলছি। একই জিনিস 30, 35, 25 এইভাবেই বলছে। পাবনা জেলায় কটন, রেশম সমস্ত মুসলমানের হাতে চলে যাচ্ছে। আজকে আমরা দাঁড়িয়ে সেই একই কথা পশ্চিমবঙ্গে বলছি। আমরা সাম্প্রদায়িক হতে পারি, কিন্তু আমরা দিনের শেষে আমরাই সত্য প্রমাণিত হই। আজকে পূর্ববঙ্গ বিভাজিত হয়ে সেটা সত্যি প্রমাণিত হয়েছে, আশুতোষ লাইডে সত্যি প্রমাণিত হয়েছে। আজকে দাঁড়িয়ে যেদিনকে আমরাও পারে লাঠিটা খাবো, ভাগীরথীর পূর্বকূল ছেড়ে পশ্চিমকূলে যাবো, নাহলে করে পশ্চিমকূল ছেড়ে ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে পাড়ি দিতে হবে, সেদিন আবার দাঁড়িয়ে আমরা সত্য